সৈনিক। ইয়েস স্যার। ভয় পাচ্ছ? নো স্যার। বিয়ে হয়েছে? 2 বছর আগে হয়েছে স্যার। বাচ্চা আছে? 3 মাসের বাচ্চা আছে স্যার। যদি মরে যাও দেশের জন্য জীবন দিতে রাজি আছি স্যার। 10 মিনিটের মধ্যে বোমটা আমার চাই। পেয়ে যাবেন স্যার। স্যার। আজ অনেকদিন পর ছুটি পেয়েছি বাড়িতে আসার জন্য। বাসের মধ্যে বসে আছি। প্রায় 3 মাস ধরে ট্রেনিংয়ে ছিলাম। এই কয়েক মাসে আমার নিজের এলাকাটার যে কীরকম হাল হয়েছে জানি না, হয়তো অনেকটা বদলে গেছে। এসব ভাবতে ভাবতে পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আব্বু ফোন করেছে। তারপর ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আব্বু বলো। এই তুই কোথায় আছিস? আর আসতে কত সময় লাগবে? এই তো আব্বু, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ওকে, তাড়াতাড়ি আয়, আমরা সবাই বাস স্টেশনে অপেক্ষা করছি। এই বলে আব্বু ফোনটা কেটে দিল। আসলে পরিবারের সাথে দেখা করার জন্য আমারও মনটা যেন আর মানছে না। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি হলাম মাহফুজ, একজন আর্মি জুনিয়র ইন্সপেক্টর। বর্তমানে অনার্স 3য় বর্ষে পড়ছি। অনেক স্বপ্ন ছিল দেশকে রক্ষা করার জন্য কাজ করব। সেই স্বপ্নটা আজ পূরণ হয়ে গেল। একটু পরে বাস এসে থামলো। তারপর বাস থেকে নামতেই নিশি এসে ভাইয়া বলে জড়িয়ে ধরল। নিশি হলো আমার একমাত্র কিউট বোন, কেবলমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখতে পারলাম। হ্যাঁ রে কিউট বোন আমার, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস? বেশি ভালো ছিলাম না, কিন্তু এখন তুই এসেছিস তাই ভালো হয়ে গেছি। ওকে ঠিক আছে, এবার আমি অনেক দিন থাকবো। এখন চল আব্বু আম্মুর সাথে তো কথা বলি। তারপর দুজনে মিলে সামনের দিকে পা বাড়ালাম। দেখলাম সামনেই আব্বু আম্মু দাঁড়িয়েছে। আমাকে দেখেই দুজনে মিলে জড়িয়ে ধরলো। সেখানে দাঁড়িয়ে সবার সাথে অনেক কথা হলো। তারপর সবাইকে নিয়ে বাসায় চলে গেলাম। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ড্রেসটা চেঞ্জ করে খেতে চলে গেলাম। ক্ষুধাটাও বেশ ভালোভাবে লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। ক্লান্তিতে 2টা চোখ লেগে গেল। একেবারে বিকেলবেলায় কারো ডাকে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম তাহসিন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে ওকে জড়িয়ে ধরলাম। খুশিতে দুজনের চোখ থেকে পানি পড়ছে। তাহসিন হলো আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় থেকেই দুজন একসাথে বড় হয়ে উঠেছি। অনেক সময় পর তাহসিনকে ছেড়ে দিলাম। তারপর তাহসিন বলতে থাকলো, ওই মাহফুজ, আমার কথা ভুলে গেছিস না? তোকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুই একবারও ফোন রিসিভ করিসনি। মাহফুজ সরি রে, আমি একটা গুরুত্বপূর্ণ ট্রেনিংয়ে ছিলাম। প্রচুর ব্যস্ত ছিলাম এই কয়েকদিন, তাই কারোর ফোনই ধরতে পারিনি। তো আমি আসছি জানলি কি করে? আন্টি আমাকে ফোন করে বলেছে। ওকে ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। এখন গিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেক দিন হলো দুজনে ঘুরতে যাই না। ওকে তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাহসিন নিচে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তাহসিন আমাকে নিয়ে বাইরে চলে গেল। আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখছি। অনেকটা পরিবর্তন এসেছে এই কয়েকদিনে। হঠাৎই মনে পড়লো রহিম চাচার চায়ের দোকানের কথা। তখন তাহসিনকে বললাম, ওই তাহসিন, রহিম চাচার চায়ের দোকানটা আছে নাকি? হ্যাঁ আছে তো। ও, তাহলে তো অনেক ভালো। কতদিন হলো চাচার হাতে চাটা খাওয়া হয় না। এখনো যেন চায়ের স্বাদটা মুখে লেগে আছে। আচ্ছা চল গিয়ে খেয়ে আসি। তারপর দুজন মিলে চললাম চা খেতে। 2 মিনিট হেঁটে চাচার দোকানে চলে আসলাম। দেখি রহিম চাচা বসে বসে চা তৈরি করছে, আর এলাকার কিছু মুরব্বীরা বসে গল্প করছে। তারপর আমরা সেখানে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমাকে দেখে সবাই তো অনেক খুশি, কারণ অনেকদিন পর বাড়িতে আসলাম। আমি কেমন আছি সবাই জিজ্ঞেস করলো। আমিও সবার সাথে কৌশল বিনিময় করলাম। চা খাওয়া শেষ করে বাসায় ফিরে আসলাম। সন্ধ্যা লেগে যাওয়ায় একেবারে রুমে চলে আসলাম। তারপর বই নিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পড়ার পর ঘুমিয়ে গেলাম। সকালবেলা ফজরের সময় ঘুমটা ভেঙে গেল। অজু করে নামাজটা আদায় করে নিলাম। তারপর কিছুক্ষণ ব্যায়াম করে নিলাম। তারপর বিছানায় বসে মোবাইল টিপতে লাগলাম। একটু পর নিচে এসে খাবার জন্য ডেকে গেল। নিচে চলে গেলাম খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম। তারপর তাহসিনকে ফোন করলাম। একবার রিং হতেই ধরে নিল। হ্যাঁ মাহফুজ, বল কি বলবি? শোন তাহসিন, আমি যে কয়টা দিন বাড়িতে আছি সে কয়েকদিন তোদের কলেজে ভর্তি হব।
কারণ কয়েকদিন পরেই পরীক্ষা। আরে এ তো অনেক ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি তোর বাড়িতে আসছি। তারপর আমিও ড্রেস চেঞ্জ করে তৈরি হয়ে নিলাম। নিচে গিয়ে বাইরে বের হতে নিলাম, তখন আম্মু ডাক পড়লো। কি রে মাহফুজ, এই সকালে কই যাস? আম্মু, আমি তাহসিনের কলেজে যাচ্ছি ভর্তি হওয়ার জন্য। ওকে, সাবধানে যাস। ওকে ঠিক আছে আম্মু। এই নিশি, আমি বাইরে যাচ্ছি, তোর কিছু লাগবে নাকি? নিশি আমার কথা শুনে লাফ দিয়ে কাছে চলে আসলো, তারপর জোরে ধরে বলল, ভাইয়া, আমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসতে হবে। ওকে ঠিক আছে, তুই কলেজে চলে যা, আমি আসার সময় নিয়ে আসবো। এই বলে বাইরে চলে আসলাম। ঠিক তখনই তাহসিন বাইক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর দুজন মিলে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে প্রবেশ করে সোজা প্রিন্সিপালের স্যারের রুমে চলে গেলাম। মেই কামিন স্যার? ইয়েস, কাম ইন। বলো কি জন্য এসেছো? স্যার, আমি আপনার কলেজে কিছুদিনের জন্য ক্লাস করতে চাই। আমি অন্য জায়গায় লেখাপড়া করি, কিছুদিনের জন্য বাড়িতে আসছি। আর পরীক্ষাও তো বেশি দেরি নেই, তাই সিদ্ধান্ত নিলাম আপনার কলেজে কিছুদিন ক্লাস করব। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ক্লাস করতে পারো। ওকে স্যার, ঠিক আছে। ক্লাস শুরু হতে এখনো আধা ঘন্টা বাকি, তাই দুজনে মিলে একটি গাছের নিচে গিয়ে বসলাম। তারপর কিছুক্ষণ গল্প করে ক্লাসে চলে গেলাম। সব থেকে সামনের বেঞ্চটাতে গিয়ে বসলাম। একটু পর ক্লাসে স্যার এসে আমাকে সবার সাথে পরিচয় করে দিলেন। তারপর কয়েকটা ক্লাস করে কলেজ থেকে বের হয়ে গেলাম। প্রথম দিন কারোর সাথেই কথা হলো না। হঠাৎ মনে পড়লো নিশির জন্য চকলেট নিয়ে যেতে হবে, তাই একটা দোকান থেকে কিছু চকলেট নিয়ে বাসায় চলে আসলাম। দরজায় কলিং বেল দিতেই নিশি এসে খুলে দিল। তারপর ওর হাতে সবগুলো চকলেট দিলাম। নিশি তো সেই পরিমাণে খুশি হয়ে লাফাতে লাগলো। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা শেষ করে নিলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। একেবারে আসরের আজানের সময় ঘুমটা ভেঙে গেল। নামাজ পড়ে তাহসিনকে ফোন করে আসতে বললাম। একটু পর তাহসিন চলে আসলো। তারপর দুজনে মিলে বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসলাম। এভাবেই দিনটা পার হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর তাহসিনের সাথে কলেজের দিকে রওনা দিলাম। একটু পর কলেজে পৌঁছে গেলাম। দেখি এখনো কেউ আসেনি কলেজে, তাই দুজনে মিলে মাঠে বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ করে কে একজন এসে কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি অনেকটা অবাক হয়ে মেয়েটাকে বললাম, আপনি কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলার জন্যই তো আসলাম। আচ্ছা, তুমি কি এই কলেজে নতুন এসেছো? হ্যাঁ, আমি গতকাল থেকেই ক্লাস শুরু করেছি। ও, ওই জন্য তো চিনতে পারছি না। আবার কারোর সাথে কথাও বললে না। আচ্ছা, আমি রিমি। হ্যাঁ, আমি মাহফুজ। তাহলে আমরা ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। তারপর আর কি, আমাদের দল 3 জনে পরিণত হলো। আর্মিদের কলেজে তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। যাই হোক, এই কয়টা দিন বেশ ভালোই কাটবে। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। কিছুদিন কেটে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। রিসিভ করতেই যা শুনলাম তাতে তো আমার মাথায় পুরো আগুন জ্বলে উঠলো। তারপর আর কি, আমাদের দল 3 জনে পরিণত হলো। আর্মিদের কলেজ তো তেমন কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। যাই হোক, এই কয়েকটা দিন বেশ ভালোই কাটবে। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। রিসিভ করতেই যা শুনলাম তাতে তো মাথায় পুরো আগুন জ্বলে গেল। ফোনের স্ক্রিনে তাকাতে দেখি বড় স্যার ফোন করেছে। তাড়াতাড়ি ফোনটা ধরলাম। হ্যালো স্যার, বলুন কেমন আছেন? মাহফুজ, এখন এসব বলার সময় নাই। যা বলছি সব কিছু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মেইন সিটির একটা স্কুলে ফাতিন রেস্তোরাঁর দল অ্যাটাক করেছে। ওরা স্কুলের একটা ম্যাডামের সাথে কয়েকটা বাচ্চাকেও ভিতরে আটকে রেখেছে। কিন্তু স্যার, হঠাৎ করে ওদের এরকম করার কারণ কি? মাহফুজ, আমাদের দেশের সব থেকে বড় সন্ত্রাসী ফাতিন রোস্তার আর ওর ছেলেপেলেরা বাচ্চাদেরকে বন্দি করে রাখছে। জানি না কি কারণে ওরা এসব করছে। আর শুনো, তোমার টিমের আরো 3টা ছেলেকে সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর একটা হেলিকপ্টারও দিয়েছে। যে করেই হোক, ওই বাচ্চাদেরকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। এখন তোমার উপরে আমরা পুরো টিম চেয়ে রয়েছি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই কুত্তার বাচ্চা ফাতিন রোস্তানদের সবকটা 5টা গোলামকে আজকে শেষ করে ছাড়বে।
শুধু একটু সময় দিন স্যার আমাকে। আর হ্যাঁ, অ্যালেক্সকে পাঠিয়ে দিন, কারণ ও এখন আমাকে সাহায্য করতে পারবে। এই বলে ফোনটা কেটে দিলাম। বাচ্চাদের আটকে রেখেছে শুনে মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। ফোনটা রাখতেই হুড়মুড় করে ঘরে মেঝেতে সজল, রাজ আর তুহিন চলে আসলো। ওদেরকে দেখে বুঝে গেলাম স্যার এই তিনজনকে পাঠিয়েছে। 1 মিনিট ওয়েট করো বলেই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর সবাইকে নিয়ে চলে আসলাম হেলিকপ্টারের কাছে। এসে দেখি অ্যালেক্স আগে থেকেই চলে এসছে। তখনই স্কুলের গেটে চোখ পড়ল, প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে। আর হবেই বা না কেন, সন্তানদেরকে ভেতর আটকে রাখা হয়েছে। সবাই যেন সন্তানদের জন্য পাগল হয়ে যাচ্ছে। পুলিশ কোনো মতেই তাদেরকে আটকে রাখতে পারছে না। আর দেরি না করে অ্যালেক্সকে সবকিছু বুঝিয়ে দিয়ে হেলিকপ্টারে উঠে গেলাম। বাকিদেরকে বললাম যে স্কুলের গেটের সামনে গিয়ে নিজেদের পজিশন ঠিক করার জন্য। সবাই ওকে বলে চলে গেল। আমি হেলিকপ্টারে উঠে গেলাম। ভেতরে বসে দেখি বাকি সবকিছু এক জায়গায় করে রাখা হয়েছে। আর আমার প্রিয় স্নাইপার AKM-407 রেডি করে রাখা আছে। তারপর আস্তে আস্তে স্কুলের ছাদের দিকে চলে আসলাম। হ্যাঁ, এখন অ্যালেক্সকে দরকার। মাইক্রোফোনটা অন করে অ্যালেক্সকে নক দিলাম। অ্যালেক্স কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ মাহফুজ, বলো এখন আমাকে কি করতে হবে? শোনো তাহলে, স্কুলের সবকটা সিসি ক্যামেরা হ্যাক করে ফুটেজগুলো আমার ল্যাপটপে পাঠিয়ে দাও, ভেরি ফাস্ট। ওকে, আমি দেখছি। বলে অ্যালেক্স কম্পিউটার নিয়ে কাজ করতে লেগে গেছে। কিছুক্ষণ পর সব সিসি ক্যামেরা হ্যাক করে ফুটেজগুলো মাহফুজের ল্যাপটপে পাঠিয়ে দিল। এদিকে মাহফুজ ফুটেজগুলো দেখে বুঝে গেছে যে ফাতিন রোস্তানদের ছেলেপেলেরা কোথায় কোথায় পজিশন নিয়েছে। তারপর মাইক্রোফোনটা অন করে বাকি তিনজনকে নক করলো। হ্যালো গাইস, আমার কথা কি শুনতে পাচ্ছ? সবাই শোনো, স্কুলটার উপর তলায় কয়েকটা রাস্কেল আছে। আমি সেগুলোকে অ্যাটাক করব, আর তোমরা নিচতলাদের ঢুকে নিজেদের পজিশন নিয়ে অ্যাটাক করবে। সো অল গাইস আর রেডি নাও। সো লেট স্টার্ট। তারপর হেলিকপ্টার থেকে নিয়ে স্কুলের ছাদের উপর চলে আসলাম। দড়ি বেয়ে নিচে নামলাম। দরজার কাছে এসে দেখি ভেতর থেকে তালা মারা। কি করব ভাবতে লাগলাম। তখনই মাথায় একটা প্ল্যান আসলো। দড়িটা ছাদের গ্রিনে সেট করে আস্তে আস্তে নিচে নামতে থাকলাম। হঠাৎ করে ভেতর দিকে নজর গেল। অনেকগুলো বাচ্চাকে আটকে রাখা হয়েছে, আর রোস্তারের ছেলেরা পাহারা দিচ্ছে। বাইরের জানালাটা কাচের হওয়ায় লাফ দিয়ে কাচ ভেঙে ভিতরে চলে গেলাম। আর সাথে সাথে ফায়ার করতে থাকলাম। দু একটার সাথে ফাইটও করতে হলো। সবাইকে নাগালের মধ্যে নিয়ে চলে আসলাম। ঠিক তখনই আমার টিমটা চলে আসলো। তোমাদের কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, তবে পাশের ফ্ল্যাটে অনেকগুলো ছেলেপেলে আছে। ওকে, সমস্যা নেই। তুমি বাচ্চাদেরকে সেভ করে ওখান থেকে নিয়ে যাও, আর আমি ওনাদেরকে দেখছি, আর আমি ওদেরকে দেখছি। কথাটা বলেই বাচ্চাদের দিকে তাকাতেই একটা জায়গায় চোখ আটকে গেল। বাচ্চাদের সাথে একটা মেয়েও আটকে আছে। দেখতে তো পুরোই মাশাআল্লাহ, যেন জান্নাত থেকে ভুল করে নেমে এসেছে। তবে আমাদের এই হঠাৎ অ্যাটাক দেখে ভয় পেয়ে গেছে। তবে এখন তাকিয়ে থাকার সময় নেই। রাজকে পাঠিয়ে দিয়ে বাকি দুইজনকে সাথে নিলাম। তারপর অনেক কষ্ট করে ফাতিন রোস্তানের ছেলেদেরকে কবজায় নিয়ে আসলাম। আর ভাবতেও পারিনি যে ফাতিন রোস্তানকে এখানেই পাবো। সাথে সাথে সবাইকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পরিয়ে দিলাম। তারপর সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। রাজ সবাইকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ছিল। ফাতিনকে আর্মিদের টিমে হস্তান্তর করে গাড়ির দিকে যেতে থাকলাম। কিন্তু আবার সেই মেয়েটার দিকে চোখ আটকে গেল। তখনই মেয়েটা প্রশ্ন করল, এই যে মিস, নাম কি তোমার? মেয়েটা ভয় পেয়েছিল। হঠাৎ আমার কথায় আটকে উঠল। তাই আবার জিজ্ঞেস করলাম, এই যে বলছি তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সো নাম কি তোমার? ও ওকে, মারিয়া। এই নামটা আমার খুব পছন্দের। ওকে, তুমি যাও। আর রাজ, ওকে এগিয়ে দাও। তাকে দেখি অ্যালেক্স মিটমিট করে হাসছে। আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম। এই অ্যালেক্স, কি হচ্ছে এটা? না মানে বলছি কি মাহফুজ, মেয়েটাকে কি পছন্দ হয়েছে? হবেই না বা কেন, যে সুন্দর দেখতে। অ্যালেক্স, তুমিও না আর ভালো হলে না। আচ্ছা, এখন চলো যাওয়া যাক। তারপর গিয়ে গাড়িতে বসলাম আর আমার সিনিয়র স্যারের অফিসে গেলাম। স্যার আমাকে দেখে এসে জড়িয়ে ধরল। তারপর স্যারের সাথে অনেক সময় কথা বলে বাসায় চলে আসলাম। তারপর সোজাসুজি ফ্রেশ হতে চলে গেলাম। অনেক সময় ধরে শাওয়ার নিলাম। সারা শরীর ধরে ক্লান্তের বন্যা বইছে।
তাই বিছানার শরীরটা এলিয়ে দিলাম। ঠিক তখনই আমার বোন নিশে আসলো, হাতে খাবার প্লেট, একেবারে আমার কাছে এসে বসলো। তারপর বড় মানুষের মতো করে বলল, ভাইয়া, দিন দিন না খেয়ে তুই কেমন শুকিয়ে যাচ্ছিস। আর এত বড় কঠিন একটা মিশন শেষ করে আসলি, তারপরে কিছু না খেয়ে শুয়ে পড়লি। দেখিস, তোর এই শরীর দেখে কোনো মেয়ে আমাদের এই বাড়িতে আসবে না। আরে সমস্যা নেই, মেয়ে আসবে মানে 100 বার আসবে। হ্যাঁ, অনেক বুঝেছি। এখন আমি খাইয়ে দিচ্ছি, ভালো ছেলের মতো খেয়ে নে। তারপর আমার কিউট বোনটা আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। এভাবেই রাতটা কেটে গেল। অনেক সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর শরীর চর্চা করে নিলাম কিছুক্ষণ। সকালে খাবারটা খেয়ে নিয়ে রুমে চলে আসলাম। টেবিলের উপর থাকা মোবাইলটা নিয়ে ফেসবুকিং করতে লাগলাম। একটু পর তাহসিন আমার ঘরে আসলো। ওকে বেশ খুশি খুশি লাগছে, তাই কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, কিরে, তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমাদের বন্ধু সুমন আছে না, ও তো পুলিশের সাব ইন্সপেক্টর হয়েছে। তুই বাড়িতে আসছিস জানতে পেরে আমাদের দুজনকে আজকে দুপুরে ওর থানায় যেতে বলেছে। আচ্ছা তাই নাকি? এ তো অনেক খুশির কথা। ঠিক আছে, দুপুরের দিকে যাব। তুই এখন এখানে বস, আড্ডা দেই। তারপর দুজন মিলে দুপুর পর্যন্ত আড্ডা দিলাম। তাহসিন আর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর সুমনের থানার দিকে রওনা দিলাম। আচ্ছা তাই নাকি? এ তো অনেক খুশির কথা। ঠিক আছে, দুপুরের দিকে যাব। তুই এখন এখানে বস, আড্ডা দেই। তারপর দুজনে মিলে দুপুর পর্যন্ত আড্ডা দিলাম। তাহসিন আর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর সুমনের থানার দিকে রওনা দিলাম। একটু পর থানায় বসে গেলাম। তারপর সুমনের কেবিনে গেলাম। দেখি একটা ফাইল নিয়ে কাজ করছে। তারপর আমি ডাক দিলাম, এই সুমন, কেমন আছিস তুই? আমার কথা শুনে মাথা তুলে তাকালো। তারপর আমাদের দেখে দৌড়ে চলে আসলো আর জড়িয়ে ধরলো। কিরে মাহফুজ, কেমন আছিস তুই? সত্যি কতদিন পর তোকে দেখলাম। আরে অনেক দিন পর দুজনে দেখা হলো। তো এখন চল গল্প করি। না রে ভাই, আজ তোদের নিয়ে ঘুরতে বের হব। অনেক দিন হলো কোথা থেকে ঘুরে আসা হয় না। ওকে ঠিক আছে, চল। তারপর তিনজন মিলে থানা থেকে বের হলাম। সুমন ড্রাইভারকে বলল গাড়িটা বের করতে। গাড়ি নিয়ে চলে আসলে সুমন গাড়িতে উঠে ড্রাইভ সিটে বসে গেল। তাহসিন আর আমি উঠে বসলাম। কিছু সময় সবাই মিলে গল্প করলাম। হঠাৎ করে একটা ফাইলের দিকে আমার চোখ পড়ল। কৌতূহলবশত ফাইলটা হাতে নিয়ে খুললাম। তারপর একটু চোখ ঘোরাতে সুমনকে বললাম, আচ্ছা সুমন, এটা তো দেখছি একটা বৃদ্ধার কেস, যেখানে একটা ছেলের পর তিনি থানায় এসে ছেলেদের নামে কেস করেন। এই কেসটা কি এখনো সলভ হয়নি? আমার কথা শুনে সুমন ফাইলটা আমার হাত থেকে নিয়ে পেছনের দিকে ছুঁড়ে মারে। তারপর রাগী কণ্ঠে বলল, ঠিক এই জন্যই আমি তোর সাথে ঘুরতে চাই না। তুই সবসময় একটা না একটা ঝামেলায় জড়িয়ে যাস। ভাবছিলাম তুই আসার আগে বড় শহরের থেকে ছুটি নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু স্যার বলে বসলো আমার এক আত্মীয়র বিয়ে, আর আমাকে ছুটি নিতে দিল না। আর সব থেকে বড় কথা হলো, আমি সেই মাসেই সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হব। সেই মাসেই তুই এসে কেসটা নিয়ে নিস। আমার আর ইন্সপেক্টর হওয়া লাগবে না। ওলে আমার বাবুটা দেখি অনেক রাগ করেছে। আচ্ছা চল, এখন তো রাগ না করে টাইপ কর। তারপর সবাই অনেক গল্প করতে করতে যেতে থাকলো। কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, গাড়িটায় ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সুমন গাড়ি থেকে বের হয়ে গাড়িটা চেক করে দেখে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তারপর কোনো উপায় না পেয়ে সবাই বাসে উঠে পড়ে। বাস তার আপন গতিতে চলতে থাকে। মাহফুজরা বাসের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক চিল্লাচিল্লি শুরু করে দেয়, এই, আমার মানিব্যাগ কোথায় গেল? আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে, কেউ আমার মানিব্যাগ নিয়ে নিয়েছে। এখন আমি কি করব? লোকটা চিৎকার শুনে এগিয়ে গেলাম। লোকটা দেখলাম খুবই চিন্তায় পড়ে গেছে। তারপর আমি বললাম, এই যে চাচা, আপনি চিন্তা করবেন না, আপনার মানিব্যাগ এই বাসে কারো একজনের পকেটে আছে। মানিব্যাগ পাওয়া যাবে, চিন্তা করবেন না। আর আমরা দুজনে পুলিশের লোক, আমরা দেখছি বিষয়টা। দেখি সবাই বাস থেকে এক এক করে নামতে থাকুন। আর কন্ট্রাক্টর সাহেব, আপনি গিয়ে বাসের মধ্যে ভালো করে চেক করেন, বলে আমি আর সুমন বাস থেকে নেমে গেলাম। দুই বাসের দুই দরজার সামনে গেলাম। এক এক করে লোকজন নামছে আর তাদের পকেট দুজন মিলে চেক করছি। কিন্তু তখনই বাসের ভেতর থেকে একজন লোক নেমে অনেক জোরে দৌড়। ওটাকে চোর ভেবে পেছু নেব। ঠিক তখনই সুমন বলল,
মাহফুজ মানিব্যাগটা পেয়ে গেছে। মানিব্যাগ পেল ওই লোকটার পকেট থেকে, কিন্তু এই লোকটা দৌড়ালো কেন? আমার মনে তখনই লোকটার প্রতি সন্দেহ হলো। দৌড় দিয়ে লোকটার পিছু করতে থাকলাম। 2 মিনিট পর অনেক কষ্ট করে লোকটাকে ধরলাম। রাগে ছুটে একটা চড় মারলাম। এই কুত্তার বাচ্চা, মানিব্যাগ নিল ওই লোকটা, কিন্তু তুই দৌড়ালি কেন? ওর তাকানো দেখে বাসের দিকে তাকাতেই বিকট একটা শব্দ, মানে বুম ব্লাস্ট হয়েছে। বুম ব্লাস্ট হয়ে বাসটা উড়ে গেল। আমি এটা দেখে কোনো কথা বলতে পারছিলাম না। কি থেকে কি হয়ে গেল? এতগুলো মানুষের জীবন না, আর ভাবতে পারছি না। পেছনে তাকাতে দেখি লোকটা দৌড়ে চলে যাচ্ছে। আমি আবার লোকটার পিছু করতে থাকলাম। তারপর ওকে ধরে ইচ্ছা মতো মারলাম আর পুলিশের কাছে দিলাম। চারিদিকে লোকজন দৌড়াদৌড়ি করছে, আতঙ্কের মধ্যে আছে সবাই। আর আমার খুব খারাপ লাগতে লাগলো। সুমন আমাকে নিয়ে বাসায় দিয়ে আসলো। টিভির প্রত্যেকটা চ্যানেলে আজকে নিউজটা দেখাচ্ছে। অনেক কষ্টে রাত কাটালাম। সকালবেলায় খাবারটা শেষ করে সুমনের সাথে হাসপাতালের দিকে পা বাড়ালাম। বাসে যাত্রীদের মধ্যে 10 জন মারা গেছে আর 30 জন খুব আহত হয়েছে। হাসপাতালে পৌঁছে দেখলাম সাংবাদিকরা পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞাসাবাদ করছে। একজন সাংবাদিক ইন্সপেক্টরকে বলল, আচ্ছা স্যার, যারা এই বিস্ফোরণ ঘটালো তাদের সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটা যদি কোনো মেয়ার দল বা উগ্রবাদী সংস্থা হয় তাহলে আমরা তাদের ধরব। আর গতকালই তাদের দলের একজনকে আমরা অ্যারেস্ট করেছি। এদিকে মাহফুজ আর সুমন চায়ের দোকানে বসে চা খাচ্ছে। সাংবাদিকের কথা শুনে সুমন বলে উঠল, ইন্সপেক্টর কি বলছে দেখো, মালটাকে ধরলো কে আর ক্রেডিট দিচ্ছে কে? তার থেকে তুই যদি ওটাকে আমার হাতে তুলে দিতি তাহলে আমার আর তোর নামটা টিভিতে একসাথে দেখাতো আর আমার প্রমোশনটাও হয়ে যেত। হ্যাঁ হয়েছে, এত বকবক করছিস কেন? এখন চল তার পাশের পরিবেশটায় একটু দেখে আসি। তারপর দুজন মিলে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বাসায় চলে যায়। বিকেলে তাহসিনের সাথে একটু ঘুরতে বের হয়। রাত প্রায় 11টার দিকে মাহফুজ বাড়িতে আসে। বাড়ির গেটের সামনে এসে দেখে সুমন দাঁড়িয়েছে, সাথে কয়েকটা পুলিশ। মাহফুজ আসতে বলে উঠল, মাহফুজ, তোর জন্যই তো এত সময় ধরে অপেক্ষা করছিলাম। আমি তো তোকে নিয়ে অনেকটা চিন্তায় ছিলাম। মনের কথা শুনে অবাক হয়ে তাকায়। আরে অবাক হওয়ার কিছু নেই। তুই আজকে যে ছেলেটাকে ধরলি তার কোনো দলবল যদি তোর ক্ষতি করে ফেলে তার জন্য তোর সিকিউরিটির ব্যবস্থা করেছি। তুই এখন ঘরে চলে যা। এই তোমরা বাইরে দাঁড়িয়ে থাকো, পাহারা দিবে। আর প্রত্যেক 10 মিনিট পর পর আমাকে রিপোর্ট দিবে। সবাই বলল, ওকে স্যার। সুমনের কথা শুনে মুচকি এসে রুমে যায়। তারপর রুমের লাইটটা দিয়ে সামনে তাকায়। মাহফুজ সেই ছেলেটাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ছেলেটা বসে বসে ঘুমাচ্ছে। তারপর ছেলেটাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে আলমারিটির মধ্যে রেখে দেয়। তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহফুজের ঘুম ভাঙে কোনো কিছু শব্দে। চোখ খুলে দেখে বাইরে থেকে কেউ দরজা কড়া নাড়ছে। তারপর উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে সুমন এসেছে। ও, তুই এসেছিস? অন্য কাউকে আশা করেছিল বুঝি? আর একটা অঘটন ঘটে গেছে। সেই ছেলেটা জেল থেকে পালিয়ে গেছে। ও তাই, জেল থেকে পালিয়ে গেছে? তাহলে এদিকে আয়। মাহফুজ সুমনকে নিয়ে আলমারির দরজাটা খুলে। তারপর সুমন দেখে ছেলেটা আলমারির ভেতরে। এটা দেখে তো সুমনের চোখ কপালে উঠে গেল। এই তুই এটা কি করলি? আর ওকেই বা পেলি কোথায়? তাহলে শোন, দুপুরে বাসায় এসে খাবারটা শেষ করে ঘুমিয়ে পড়ি। একটানা ঘুম দিয়ে বিকেলবেলায় উঠি। পরে ফ্রেশ হয়ে থানার দিকে যাই। তখন ভিড় কিছুটা কম ছিল। চায়ের অর্ডার দিয়ে থানা স্টাফের সাথে কথা বলতে থাকি। কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসে। হঠাৎ করে কয়েকটা গুলির আওয়াজ আসে থানার ভেতর থেকে। গুলির শব্দ শুনে স্টাফ দৌড়ে দিয়ে চলে যায়। কিন্তু আমি উপরের তলায় তাকিয়ে দেখি আজকে যাকে অ্যারেস্ট করেছি সেই লোকটা পালিয়ে যাচ্ছে। আর তখনই আমি তার পিছু করতে থাকি। গুলির শব্দ শুনে স্টাফ দৌড়ে চলে যায়। কিন্তু আমি উপরতলায় তাকিয়ে দেখি আজকে যাকে অ্যারেস্ট করেছি সেই লোকটা পালিয়ে যাচ্ছে। আর তখনই আমি তার পিছু করতে থাকি। এর মধ্যেই ছেলেটা গুলি করে কয়েকজনকে মেরে ফেলেছে। তারপর একটা গলি দিয়ে পালাতে থাকে। তখনই আমি ওকে খপ করে ধরে নিয়ে চলে আসি। ওরে হারামজাদা, যে ভয়তে আমি তো সিকিউরিটির ব্যবস্থা করলাম সেই ভয়টাকেই তুই ঘরে এনে রেখে দিয়েছিস। তোর কোনো ভয় নেই রে? না, ভয় নেই। আর আমি যেই কাজে একবার নামি সেটার গোড়া উপড়ে বের করি। আচ্ছা সুমন, এখন তুই অফিসে যা।
আমি খেয়ে দিয়ে ছেলেটার সাথে খেলা করব। ভাই যা করিস সাবধানে করিস। তারপর মাহফুজ ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে খাবারটা খেয়ে নিল। খেয়ে দিয়ে নিজের রুমে এসে ছেলেটাকে আলমারি থেকে বের করে আবার চেয়ারের সাথে বাঁধল। তারপর এক গ্লাস পানি মুখে ঢেলে দিল। পানির ছোঁয়া লাগতেই ছেলেটা ঘুম থেকে উঠে গেল। মাহফুজ একটা চেয়ার নিয়ে ওর সামনে বসলো। টেবিলের উপর থেকে একটা বক্স নিয়ে সেটা থেকে একটা ট্যাপ বের করলো। তারপর ছেলেটা মুখটা ট্যাপটা দিয়ে বন্ধ করে দিল। আবার বক্স থেকে আরেকটা কাটার বের করলো, যেটা দিয়ে আঙ্গুল কাটতে হয়। তারপর বলতে থাকে, তুই বাসে যে বোমটা রাখছিলি সেটাতে এতগুলো বাচ্চার প্রাণ চলে গেল। এই বাচ্চাদেরকে মেরে তোর কী লাভ হলো? তোর ভেতরে দয়া মায়া বলতে কিছু নেই? বলে ছেলেটা একটা আঙ্গুল কেটে দিল আর ব্যান্ডেজ করে দিল। ব্যথায় ছেলেটা যেন মারা যাবে এমন অবস্থা। কিরে, কেমন লাগছে? ও হ্যাঁ, কোনো কথা জিজ্ঞেস না করে তোর আঙ্গুলটা কাটলাম কেন জানিস? তাহলে শোন, তোকে একটা প্রশ্ন করব, সাথে সাথে উত্তর দিবি, নয়তো একটা একটা করে আঙ্গুল কাটা যাবে। মাহফুজের কথা শুনে ছেলেটা ভয় পেয়ে গেল। তারপর চোখ দিয়ে হ্যাঁ সম্মতি দিল। মুখ থেকে ট্যাপটা খুলে প্রশ্ন করলো, তোকে জেল থেকে পালাতে কে সাহায্য করেছে? ইন্সপেক্টর রাহাত। ওকে, ঠিক আছে, তোর এখন আর কোনো কাজ নেই। বলেই আবার মুখে ট্যাপ লাগিয়ে দিল আর আবার ইঞ্জেকশনটাও দিয়ে দিল আর আবার ইঞ্জেকশনটা দিয়ে আলমারিতে রেখে দিল। দুপুরবেলা মাহফুজ ঘর থেকে বের হয়ে নিচে যায়। গিয়ে দেখে মা বাবা আর নিশি রেডি হয়ে বসে আছে। মাহফুজ কিছু বোঝার আগে সবাই মাহফুজকে নিয়ে গাড়িতে উঠে যায়। আরে বাবা, সবাই মিলে আমাকে এমনভাবে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো কথা বলবি না, চুপচাপ করে বসে থাক। এখন আমরা তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। বদমাহিস, বিয়ের বয়স চলে যাচ্ছে, বিয়ে করার খবর নাই। সারা জীবন কি চিরকুমার হয়ে থাকবি নাকি? বাবার কথা শুনে নিশি জোরে জোরে হাসতে থাকে। ঠিক বলেছো বাবা, ভাইয়াকে এখন বিয়ে দেওয়া দরকার। আমারও না একটা গল্প করার মানুষ নাই। সবার কথা শুনে তো সেই রকমের রাগ উঠে গেছে। আচ্ছা বাবা, তুমি বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে নাকি? না, সেটা হবে কেন? এখন বিয়ে দিলে তো 2 দিন পর বাচ্চার বাবা হবি, আবার বলে বয়স হয় নাই। গত বছর একবার একটা বিয়ে ক্যান্সেল করেছিস, এবার আমার নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিব। আর আমি আগে থেকেই বলে রেখেছি যে মেয়ে দেখতে এসে বিয়ে ভাঙার জন্য আমার ছেলে উল্টাপাল্টা কিছু বলবে, সেটাতে যেন কান না দেয়। আম্মু দেখো না বাবা কি বলে। আমার কাণ্ড দেখে নিশি আর আম্মু হেসে দেয়। সারা রাস্তায় এভাবে চলতে থাকে। একটু পর সবাই এসে মেয়েদের বাড়িতে পৌঁছে যায়। সবাই গাড়ি থেকে নামতেই রফিক সাহেব এসে হাসান সাহেবকে জড়িয়ে ধরল। কিরে বন্ধু, কেমন আছিস তুই? সত্যি কতদিন পর যে আবার দুজনের দেখা হলো। আর একবার বিয়েটা হয়ে গেলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছিস তুই। আচ্ছা, এখন ভিতরে চল। তারপর সবাই মিলে ভেতরে যায়। রফিক সাহেব সবাইকে সোফায় বসতে দিয়ে নিজে বসে আর সবার সাথে গল্প করতে থাকে। একটু পর রফিক সাহেব তার মেয়েকে ডাক দেয়। মারিয়ামা, এবার এদিকে আয় তো, সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। নিশি নামটা শুনে মাহফুজের পরিচিত মনে হলো। এর আগে কোথাও যেন শুনেছে। ও হ্যাঁ, নামটা তো ওই মেয়েটার, যাকে সেদিন স্কুল থেকে বাঁচিয়ে এনেছিলাম। একটু পরে ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। দেখতে তো একদম ভোর পরির মতো। মাহফুজ মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে গেল। হ্যাঁ, এটা সেই মেয়েটাই যাকে বাঁচিয়ে এনেছিল। নিশি তো দৌড়ে মেয়েটাকে জড়িয়ে ধরলো। আরে আমার ভাবি যে এত সুন্দর হবে সেটা কি আগে জানতাম নাকি? ভাবি, তুমি আমার পাশে বসো তো। তারপর নিশি মারিয়াকে নিয়ে নিজের কাছে বসালো। কি বন্ধু, আমার মেয়েটাকে কি পছন্দ হয়? কি যে বলিস তুই, তোর মেয়েটা তো দেখতে একদম জান্নাতি পরীর মতো। আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। কিরে মাহফুজ, তোর কি পছন্দ হয়? হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে। মাহফুজের কণ্ঠ শুনে মারিয়া চমকে ওঠে। তারপর মাহফুজের দিকে তাকাতে অবাক হয়ে যায়। আরে, এটা তো সেই ছেলেটা যে আমাকে বাঁচিয়েছিল। বাবা, আমি ওর সাথে একটু আলাদা করে একা কথা বলতে চাই। ঠিক আছে, দুজনে আলাদা আলাদা কথা বলে আয়। তারপর মারিয়া মাহফুজকে নিয়ে বেলকনিতে যায়।
দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে। তুমি হয়তো জানো না, সেই প্রথম দিনে দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সেদিন অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি। সত্যি আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ না করো না। এ মানে সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবাসি, সেই প্রথম দেখাতেই। তারপরও তারপর তারপর তুমি কোথায় যেন চলে গেলে, আর যোগাযোগ করতে পারিনি। মাহফুজের কথা শুনে মারিয়া হেসে দেয়। তারপর দুজনের নাম্বার নিয়ে নেয়। তারপর আরও কিছু কথা বলে আবার সুপার রুমে চলে আসে আর সবাইকে বলে দেয় যে তারা বিয়ে করতে রাজি। সবাই তো খুব খুশি হয়। তারপর বিয়ের দিন পাকা করে ফেলে। দুপুরে খাবার শেষ করে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে সবাই রেস্ট নেয়। তারপর মাহফুজ ঘুমের দেশে চলে যায়, কারণ রাতে একটা প্ল্যান করে রেখেছে। ঘুম থেকে উঠে দেখে ঘড়িতে রাত 11টা বাজে। তারপর রেডি হয়ে ইন্সপেক্টর রাহাতের বাড়িতে যায়। তুমি কে রে ভাই? এত রাতে কি জন্য আসলে? আপনার সাথে আমার একটু কথা আছে, সাথে চলুন একটু। ধর বাবা, এত রাতে কি জন্য আসছো? আজকে যাও তো, কালকে এসে কথা বলবো। মাহফুজ তখনই মোবাইলটা বের করে সেই ছেলেটার ছবি দেখায়। এটা দেখে ইন্সপেক্টর রাহাত ভয় পেয়ে যায়। তারপর কোনো উপায় না পেয়ে মাহফুজকে নিয়ে ছাদে চলে যায়। দুজনে একটা টেবিলের দুই পাশে বসে। তারপর মাহফুজ প্যান্টের দুই পকেট থেকে 2টা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। ইন্সপেক্টর রাহাত, আপনি কিভাবে পারলেন একটা সন্ত্রাসীকে জেল থেকে পালাতে সাহায্য করতে? আপনি তো পুলিশ হওয়ার আগে শপথ করেছিলেন যে দেশবিরোধী কোনো কাজ করবেন না, আর আজ সেটাই করলেন। একজন রাজাকারের মতো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর আজকে আপনার মৃত্যু আমার হাতে আছে। আপনার মৃত্যুর আগে জানা দরকার আমি একজন বাংলাদেশ আর্মি অফিসার। তার থেকে বড় কথা, আমি ডিআইএর এজেন্সির একটা আন্ডারগ্রাউন্ড অফিসার। ডিআইএ হলো ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। আমি যে এই জায়গায় আছি সেটা আমার টিম। এমনকি আমার পরিবারও জানে না কয় মাস আগে আমাদের দলের একটা ছেলে মারা গেছে। খুব বাজেভাবে মারা হয়েছিল। আমরা জানতাম যে ছেলেটা তার পরিবারের একমাত্র আয়ের উৎস। তার বাবা মাকে প্রথমে জানায়নি, কারণ তারা খুব কষ্ট পাবে। কিন্তু পরে জানতে পেরে তার পরিবার কি করলো জানেন? তাদের ছোট ছেলেকে দিয়ে বলল যে আপনারা আমার বড় ছেলের জায়গায় আমার ছোট ছেলেকে নিয়ে নিন। তারা তাদের বড় ছেলের জন্য গর্ব করলো, কারণ তার ছেলে শহীদ হয়েছে। আর আপনারা? সরি মাহফুজ, আপনি আমাকে মাফ করে দেন। আমরা সারা বছর দেশের শেষ সীমানায় বর্ডার পাহারা দিয়ে আপনাদেরকে বাঁচিয়ে রাখি, আর আপনারা কিনা দেশের মধ্য থেকে শত্রুদের সাহায্য করছেন। এখানে 2টা পিস্তল আছে, একটা আপনার, একটা আমার। আমি আমার গান দিয়ে আপনাকে গুলি করলে সেটা খুন করা হবে, আর আপনি আপনার গান দিয়ে নিজেকে শেষ করলে সেটা সুসাইড হবে। আর আপনি সরকারি চাকরি করলেও মারা যাওয়ার পর আপনি পেনশন পাবেন, মাসিক ভাতা পাবেন। আপনার ফ্যামিলির কেউ আপনার জায়গায় পুলিশ হয়ে যাবে, আপনার ফ্যামিলিরও কেউ একজন আপনার জায়গায় পুলিশ হয়ে যাবে। সো এখন আপনি কি করবেন ভাবুন। ভুল করে যদি বন্দুকের নলটা আমার দিকে ঘুরে, তবে আপনি তখনই মারা যাবেন, 100% গ্যারান্টি। মাহফুজ মিশন কমপ্লিট করে বাসায় চলে আসে। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে মাহফুজ তার অস্ত্রের বাক্সটা বের করে। তারপর কাটারটা হাতে নিয়ে পেছনে ঘুরতে একজন চিৎকার দিয়ে ওঠে। সকালবেলায় ঘুম ভাঙার পর ফ্রেশ হয়ে মাহফুজ তার অস্ত্রের বাক্সটা বের করে। তারপর কাটারটা হাতে নিয়ে পেছনে ঘুরতে একজন চিৎকার দিয়ে ওঠে। পেছনে ঘুরতে দেখে সুমন দাঁড়িয়েছে। সুমনকে দেখে অনেক অবাক হয়ে গেল, কারণ ও আমার রুমে কোন সময় আসলো। এই সুমন, তুই আমার রুমে কখন আসলি? ওই তো যখন বাইরে ফ্রেশ হতে গেলি তখন আসছে। আচ্ছা, একটা খবর তো শুনেছিস, পুলিশ ইন্সপেক্টর রাহাত মারা গেছে। আর আমি এই বিষয়ে শিওর যে তুই ওকে মেরেছিস। বুঝতে যখন পেরেছিস তাহলে শুনে লাভ কি? তুই আসলে কি করতে চাচ্ছিস বলতো? শোন তাহলে, কয়দিন আগে ফাতিন রোস্তান আর তার ছেলেদেরকে ধরেছিলাম, আর তারপরেই এমন একটা বিস্ফোরণ ঘটলো। অতএব ফাতিন রোস্তানের প্লেন এসব। ও আচ্ছা, বুঝছি। এখন চল কিছু খেয়ে নি। আন্টি আজকে পোলাও রান্না করেছে।
তারপর দুজন মিলে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। একটু পর বাবা আর নিশি আসলো। সবাই মিলে গল্প শুরু করে দিল। বিশেষ করে অনেকদিন পর আজকে সুমন আসছে। এক কথায় বলতে গেলে সুমন আমাদের সবাইকে গল্প করে মাথায় রাখতে পারে। আম্মু এসে খাবার সার্ভ করতে লাগলো। আম্মু, তুমি আমাদের সাথে বসে পড়ো। না রে, তোরা খেতে থাক, আমি পরে খাবো। তোমাকে বসতে বলছি না? তারপর আম্মুকে আমাদের সাথে বসালাম। সকালের খাবারটা অনেক মজা করে খেলাম। খাবার শেষ করে রুমে চলে আসলাম। আর তখনই মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মারিয়া ফোন করেছে। হ্যাঁ মারিয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। এই শোনো না, ফ্রেন্ডস কফি শপটাতে আসো, তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে। তারপর রেডি হয়ে কফি শপের দিকে পা বাড়ালাম। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম। দেখি মারিয়া একটা টেবিলে বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। হাই মারিয়া, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। সত্যি তোমাকে দেখে অনেক খুশি লাগলো। আর হ্যাঁ, তুমি যখন ওই সন্ত্রাসীদেরকে মারতেছিলে তখন অনেক ভয় পাইছিলাম। মুখ দিয়ে তো কথাই বের হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি কি খাবে? তারপর মারিয়া অনেকগুলো খাবারের আইটেম অর্ডার করলো। ওয়েটার বলল যে খাবার আসতে একটু লেট হবে, তাই দুজন মিলে গল্প করতে থাকলাম। একটু পর খাবারগুলো চলে আসলো। দুজন মিলে পুরো খাবারটা শেষ করলাম। তারপর বিল মিটিয়ে চলে আসলাম বাইরে। তখনই মারিয়া বলল, এই মাহফুজ, চলো না আজকে একটু ঘুরে বেড়াই আমরা। আচ্ছা ঠিক আছে চলো। মারিয়ার কথা আর না করতে পারলাম না। আজকে বেশ কয়েকটা কাজ ছিল, যাক কালকে দেখা যাবে। তারপর মারিয়াকে নিয়ে প্রথম একটা পার্কে গেলাম। সেখানে অনেক সময় আনন্দ করলাম দুজনে। হঠাৎ মারিয়া বলল বাদাম খাবে। মারিয়াকে বাদাম কিনে দিলাম। বাদাম খেতে খেতে অনেক গল্প করলো। পুরো দিনটা দুজনে মিলে ঘুরে বেরিয়ে কাটালাম। তারপর মারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসলাম। বাসায় আসতে রাত হয়ে গেল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। আন্ডারগ্রাউন্ড টিমের হেড স্যার ফোন করেছে। ফোনটা ধরেই কানে নিলাম। হ্যালো স্যার, বলুন কেমন আছেন? হ্যাঁ মাহফুজ, অনেক ভালো আছি। তোমার সাথে আর্জেন্ট একটা মিটিং আছে। আর আমি জানি যে ওই ছেলেটাকে তুমি নিজের কবজায় রেখেছো, কারণ তুমি কোনো কাঁচা কাজ করবে না, জানা আছে। ছেলেটাকে নিয়ে অফিসে চলে এসো। আর হ্যাঁ, সাবধানে এসো, কেউ যেন জানতে না পারে। ছেলেটাকে আলমারি থেকে বের করে আনলাম। হাত পা সব বাঁধা আছে, মুখটা টেপ দিয়ে আটকে রেখেছি। তারপর ওকে খুব গোপনে করে নিয়ে অফিস চলে গেলাম। গিয়ে দেখি ফাতিন রোস্তানকে আটকে রাখা হয়েছে। ছেলেটাকে অন্য রুমে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বাঁধলাম। তারপর পানি দিয়ে জ্ঞান ফিরালাম। ওকে আর অজ্ঞান করার প্রয়োজন নেই। বড় স্যার এসে আমার পাশে দাঁড়ালো। আমি জানতাম মাহফুজ তুমি ছেলেটাকে তোমার কাছে রেখেছো, কারণ তুমি ওকে অ্যারেস্ট করে পুলিশের কাছে দিয়েছিলে। আর ওর ওপর বাড়তি নজর রাখবে না সেটা কি করে হয়? তো এখন বলো, কি জানতে পারলে? স্যার, আমি ফাতিন রোস্তানকে অ্যারেস্ট করার পরেই শহরে বুম ব্লাস্ট হয়েছে। অতএব আমি নিশ্চিত এটা রোস্তানেরই একটা পরিকল্পনা। আর ছেলেটাও ওর হয়ে কাজ করছে। আমরা ছেলেটার থেকে সব কথা বের করতে পারলে সব জানতে পারবো। তারপর ছেলেটার মাথার উপর একটা পাইপ সেট করলাম আর ওকে জিজ্ঞেস করলাম, ওই তুই কি ফাতিন রোস্তানের দলে কাজ করিস? না না, ওকে আমি চিনি না, আর চিনলেও কিছু বলবো না। তারপর পাইপ থেকে পানি ছাড়া হলো এবং পানির গতি বাড়ানো হলো। পানিতে ছেলেটার এমন অবস্থা হলো যে দম যেন বন্ধ হয়ে আসছিল। তখন ছেলেটা বলে উঠলো, হ্যাঁ বলছি, আমি রোস্তরের জন্যই কাজ করি। আর কিছু জানিস তুই ওর ব্যাপারে? না, আর কিছু জানি না। এটা বলার সাথে সাথেই পানির স্পিড আরো বাড়ানো হলো। ছেলেটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর পানি বন্ধ করা হলো। হ্যাঁ, এবার তো বলবি। স্যার স্যার, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি আর কিছুই জানি না। তবে একটা কথা বলে রাখি, ফাতিন রোস্তরের ছোট ভাই আছে, ঠিক ওর মতোই ভয়ঙ্কর। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে যে আপনারা রোস্তরকে গ্রেপ্তার করেছেন, তাই রোস্তরকে মুক্ত করতে যে কোনো সময় যা কিছু করতে পারে। তুই কি জানিস যে রুস্তানের ছোট ভাই কোথায় আছে? না স্যার, শুধু রোস্তরই ওর ভাইয়ের খবর জানে। স্যার, এই হারামিকে এইভাবে বেঁধে রাখুন।
আর এখন রুস্তানের সাথে আমাকে কথা বলার ব্যবস্থা করুন। ওকে, ঠিক আছে। তারপর ওই রুম থেকে বেরিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। ঠিক তখনই আম্মু ফোন দিল। ফোনটা রিসিভ করতেই ঝড় তুলল। ওই মাহফুজ, তুই কই গেলি সকাল সকাল বলতো? না খেয়ে দিয়ে বেরিয়ে পড়লি, দুপুর হতে চললো, তোর কোনো খবর নেই। আম্মু, তুমি শান্ত হও, আমি চলে আসবো। আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আছি, পরে কথা বলবো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন রাখতে একজন এসে বলে গেল রুস্তান কথা বলতে প্রস্তুত। তারপর আমিও রুস্তানের রুমে গেলাম। সেখানে ওকে বন্দি করে রাখা হয়েছে। স্যার ওর সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে ঢুকতে দেখে মুখের থেকে থুতু ফেললো আর হাসতে লাগলো। এই আর্মির পোষা কুত্তা, তুই তো আমাকে বন্দি করলি। তুই কি জানিস আমি কে? আমাকে এখানে আটকে রাখতে পারবি না। তোকে তো আমি আমার বাম পায়ে রেখে নাচাতে পারি। রুস্তানের কথা শুনে রাগে চোটে শরীরটা কাঁপতে লাগলো, কিন্তু স্যার নিজেকে কন্ট্রোল করতে বলল। তাই অনেক কষ্ট করে কন্ট্রোল করে নিলাম। এবার স্যার নিজে গিয়ে রুস্তানের সামনে বসলো। তারপর ইচ্ছে মতো মারলো কিছুক্ষণ। রুস্তান তখনও হেসেই চলছে। স্যার এবার রুস্তানের কলার ধরে নিল। এই রোস্তার, তুই তো একটা চুনোপুঁটি রে। তোর থেকেও কত বড় বড় মাফিয়াকে পায়ের নিচে ডলে মেরেছে। শোন ইন্সপেক্টর, তোদের কাছে কিছুক্ষণ পরে একটা ফোন আসবে। আর হ্যাঁ, ফোনটা আমার ছোট ভাই করবে। ফোনটা রিসিভ করে চুপ করে শুনবি, আর যা যা বলে তাই তাই করবি, না হলে তোদের এই শহরটাকে আমি উড়িয়ে দেবো। রুস্তানের কথা শুনে স্যার রাগে চোটে আরো মারতে থাকে। এক পর্যায়ে রুস্তান অজ্ঞান হয়ে যায়। অবস্থা বেগতি দেখে স্যারকে কোনো রকমে ঠেকালাম। আমি গিয়ে ফোনটা রিসিভ করে সাউন্ড স্পিকার দিলাম। তখনই উপাস থেকে একজন বলে উঠল, ওই ইন্সপেক্টর মাহফুজ, আমি জানি ফোনটা তুই ধরেছিস। শোন, আমি রস্তরের ছোট ভাই, আমার ভাইকে ছেড়ে দে। তোদেরও নষ্ট জেল থেকে শুধু বের করে দিলেই হবে। আর হ্যাঁ, ফোন ট্র্যাক করার চেষ্টা করিস না, আমাকে খুঁজে পাবি না। তুই কিভাবে ভাবলি যে তোর ভাইকে আমরা ছেড়ে দেব? ওটাকে তো আমরা তিলে তিলে মারবো। এমন অবস্থা করব যে তোদের মতো কুত্তারা অপরাধ করতে গেলেই তাদের বুক কাঁপবে। রাগে আমার শরীরটা পুরো কাঁপতে লাগলো। রুস্তানের ভাইটাকে কবজে পেলে দুটোকে এমন হাল করব যে সবাই কেঁপে উঠবে। স্যার আমার রাগ দেখে কাছে আসলো, তারপর কাঁধে হাত রাখলো। মাহফুজ, এমনভাবে রেগে যেও না। রাগলে কোনো লাভ হবে না। যা করতে হবে সেটা ঠান্ডা মাথায়। ওকে স্যার, ঠিক আছে। স্যারের সাথে কথা বলে বাইরে চলে আসলাম। রাত হয়ে গেল। তাই স্যার আমাকে গেস্ট রুমে নিয়ে গিয়ে খাবারের আয়োজন করলেন। সবাই মিলে একসাথে খাবার খেলাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, রুস্তানের ভাই যদি বোম ব্লাস্ট করে, তাহলে তো নিরীহ সাধারণ মানুষগুলোর প্রাণ চলে যাবে। ভাবতেই বুকটা কেঁপে উঠছে। না, যে করে হোক সবাইকে বাঁচাতে হবে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। তারপর কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর সোজা রুমে চলে গেলাম। সারাদিনের ক্লান্তিতে চোখটা যেন লেগে আসছে। অনেক সময় ধরে শাওয়ার নিলাম। তারপর রুমে আসতে দেখি আম্মু খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখেই বলল, এত চিন্তা করো না আম্মু, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, তাই কাউকে বলে যেতে পারিনি। না আম্মু, আমি খেয়ে আসছি, এখন আর খাবো না। জানি আর কিছু বলে লাভ নেই, এখন না করলেও খাওয়াবে। তারপর গিয়ে আম্মুর কাছে বসলাম। তখনই নাকে বিরিয়ানির সেন আসলো। ওহ, আমার সবথেকে প্রিয় খাবার। আসলে মায়ের হাতের খাবারের মজা আলাদা। তাও যদি হয় নিজের পছন্দের খাবারটা শেষ করে আম্মু চলে গেল। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। আর রাজ্যের ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালবেলা ফজরের আজানের সময় ঘুমটা ভেঙে গেল। তারপর অজু করে নামাজটা পড়ে নিলাম। সকালে আবহাওয়াটা অনেক ভালো লাগে, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। বাসায় আসতে সকাল 8টা বেজে গেল। বাড়িতে ঢুকে দেখি সবাই খাবার টেবিলে আমার জন্য বসে আছে। তারপর আমিও টেবিলে বসে পড়লাম। আম্মু খাবারটা সবাইকে সার্ভ করে দিল। খাবার শেষ করে রুমে চলে আসলাম। একটু পর দরজা কে যেন নক দিল। তাকে দেখি মিশে এসছে। কিরে, বাইরে দাঁড়াচ্ছিস কেন? ভেতর আয়। ভাইয়া, আজকে কি আমাকে একটু কলেজে পৌঁছে দিয়ে আসতে পারবি?
হ্যাঁ, অবশ্যই পারবো। তোকে নিয়ে যাচ্ছি। নিশি আমার রুম থেকে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। তারপর সুপার রুমে চলে গেলাম। নিশিও চলে আসলো। ওকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। তারপর ওর জন্য আইসক্রিম কিনলাম, কারণ মেয়েটা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। বাসায় ফিরতে যাব, তখনই মোবাইলে একটা কল আসলো। আমার ইনফর্মার ফোন করেছে, তখনই ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বলো, কি খবর আছে? স্যার, এই শহরের সাংঘাতিক একটা বিস্ফোরণের প্ল্যান করেছে, আর তার মূলে আছে ফাতিন রস্তরের ছোট ভাই। স্যার, ইতিমধ্যে অনেকগুলো বড় বড় শপিং মলে বোম সেট করে ফেলেছে। যত তাড়াতাড়ি পারেন সেগুলোকে নষ্ট করে ফেলতে হবে, না হলে অনেক সাধারণ মানুষের জীবন চলে যাবে। আমি আর দেরি না করে তাড়াতাড়ি বড় স্যারকে ফোন দিলাম। এরপর ফোনটা রিসিভ করলো। একবার ফোনটা দিতেই ফোনটা রিসিভ করলো। হ্যাঁ মাহফুজ, বলো, হঠাৎ এই সময় ফোন দিলে যে? স্যার, শহরে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। আমার ইনফর্মার আমার কাছে ফোন দিয়ে বলল, রুস্তানের ছোট ভাই শহরের বড় বড় শপিং মলগুলোতে বোম সেট করে রেখেছে। সেগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। আপনি খুব তাড়াতাড়ি আমার টিম মেম্বারদের পাঠিয়ে দিন আমার বাসায়। বলে ফোনটা কেটে দিলাম। এখন তাড়াতাড়ি বাসায় গিয়ে রেডি হয়ে নিতে হবে, হাতে একটু সময় নেই। তারপর তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। সব রকম সেফটি নিয়ে তৈরি হলাম। তখনই টিমের ছেলেরা চলে আসলো। ওদেরকে নিয়ে সোজা বাইরে চলে আসলাম। সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। শহরের শপিং মলগুলোতে বোম সেট করা হয়েছে। সন্ত্রাসী ফোন আসতে পারে আমার কাছে, তোমাদের কাছেও আসতে পারে। সো ভয় পাওয়া যাবে না। তোমরা চারদিকে ছড়িয়ে পড়ো। প্রত্যেকটা বোম খুঁজে বের করতে হবে, তারপর কৌশলে ফিউজ করবে। তবে সাবধান, কোনো সাধারণ মানুষ যেন বোমার ব্যাপারে জানতে না পারে। রাজ, তুমি আমার সাথে এসো। রাজ আর কয়েকটা ছেলেকে নিয়ে শহরের সব থেকে বড় শপিং মলটাতে গেলাম। ভেতরে প্রচুর মানুষের ভিড়। এত মানুষের প্রাণ এখন আমাদের হাতে রয়েছে। এদের কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। গাইস, সবাই প্রত্যেকটা কোনায় গিয়ে খুঁজে দেখো। বোম কোথাও না কোথাও অবশ্যই আছে। রাজ আমার সাথে আছে, ও কখনো আমাকে একা ছাড়ে না। তারপর দুজন মিলে খোঁজা শুরু করলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তখনই ধরলাম। হ্যাঁ বলো, বোম পেয়েছো? হ্যাঁ স্যার, বোমা পেয়ে গেছি। ওকে, ওইটা ফিউজ করে দাও। তারপর ফোনটা কেটে দিলাম। যাক, একটা তো বোম পাওয়া গেছে। সব কয়টা বোম পাওয়া গেলে রোস্তানের ভাইটাকে যেভাবে হোক ধরবো। তারপর আরো খুঁজতে শুরু করলাম। অনেক সময় ধরে সবাই খুঁজছে, কিন্তু কেউ কোথাও বোম পেল না। চিন্তায় তো কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে একটা বিষয় মাথায় আসলো। গাইজ, এখানে যতগুলো ডাস্টবিন আছে সবগুলো নিয়ে এসো। ওটাই এমন জায়গা যেখানে আমরা খোঁজার কথা চিন্তাও করবো না। তাড়াতাড়ি সবগুলো এখানে নিয়ে আসো। তারপর কয়েকজন গিয়ে বড় বড় 10টা ময়লা ফেলার ড্রাম নিয়ে আসলো। ময়লাতে ভরপুর। হাতে হ্যান্ডগ্লাভস পরে নিয়ে ড্রাম থেকে ময়লা বের করতে লাগলাম। বাকিদেরকে অন্যগুলো থেকে ময়লা বের করতে বললাম। বাকিরাও কাজে লেগে গেল। সব ময়লা বের করার পর 3টা বড় বড় বোম পাওয়া গেল। 3টাকে এক জায়গায় রাখলাম। তখনই শপিং মলে ম্যানেজার চলে আসলো। আচ্ছা, এখানে কি হচ্ছে? কেন, আপনি কি হচ্ছে বলে মনে করবেন? এমন সবাই মিলে একসাথে শপিং মহলটাকেই নোংরা করে ফেললেন। কি করছেন বলুন তো? সন্ত্রাসীরা শহরের প্রত্যেকটা বড় বড় শপিং মলে বোম সেট করে রেখেছে, আর এর থেকে আপনার শপিং মলটাও বাদ যায়নি। আমরা একটা ইনভেস্টিগেশন আছি, সো বিরক্ত করবেন না। তারপর বোমগুলো ফিউজ করতে লেগে গেলাম। আর তখনই ফোনটা বেজে উঠলো। টিমের আরেকজন ফোন করেছে। হ্যাঁ বলো, পেয়েছো বোমটা? জি স্যার, বাকিরাও পেয়ে গেছে। ঠিক আছে, সবাইকে বলে দাও যেন এখানে বোমগুলো ফিউজ করে দেয়। ওকে স্যার, এক্ষুনি করছি। ফোনটা কেটে দিয়ে আবার কাজে লেগে গেলাম। রাজ আমার কাছে এগিয়ে আসলো। দুজন মিলে বোমের তারগুলো কাটতে লাগলাম। কিছুক্ষণ পরে বোমগুলো সব নষ্ট করে ফেললাম। অনেক বড় একটা দুর্ঘটনা থেকে পুরো শহরটাকে রক্ষা পেল। পুরো কাজ শেষ করে স্যারের কাছে ফোন দিলাম। সাথে সাথে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ মাহফুজ, সবগুলো বোম নষ্ট করেছে তো? হ্যাঁ স্যার, সবগুলোকে নষ্ট করছি, নিশ্চিন্তে থাকতে পারেন। তবে স্যার, এবার যে করে হোক রোস্তানের ভাইকে ধরবো। ওকে, তোমার সব রকম চেষ্টা চালিয়ে যাও, যা লাগবে পেয়ে যাবে। কথাগুলো বলা শেষ করে শান্তি নিঃশ্বাস নিলাম। মনের ভিতরে অনেক ভালো লাগছে।
তারপর সবাইকে নিয়ে শপিং মল থেকে বের হলাম। আর ফোনটা আবার বেজে উঠলো। রিসিভ করে বলে উঠলো, মাহফুজ, তুই আমার সব প্ল্যান ভেস্তে দিলি, আবার আমার প্রাণের ভাইটাকেও আটকে রেখেছিস। আমি তোকে সামনে থেকে একবার দেখতে চাই, তোর মুখটা একটু দর্শন করব, কি বলিস? আমারও না ইচ্ছে যাচ্ছে মনে যে তোর সাথে দেখা করে একসাথে চা খাবো। তো কবে দেখা করব? আচ্ছা তোর নামটাই তো জানা হলো না, একটু বলবি? আমার নাম হলো হাসিব। তো ডান, কালকে তোকে ফোন করে বলবো কিভাবে কোথায় আসবি। ওকে ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিয়ে হালকা একটা হাসি দিলাম। যাক, মনের আশাটা পূরণ হলো। কুত্তাটা নিজে থেকেই দেখা করার প্রস্তাব দিয়েছে। তারপর ফোনটা হাতে নিয়ে হালকা একটা হাসি দিলাম। যাক, মনের আশা পূরণ হলো। কুত্তাটা নিজে থেকেই দেখা করার প্রস্তাব দিয়েছে। এসব ভেবে ভেবে বাসায় চলে গেলাম। কলিং বেল দিতেই নিশি দরজা খুলে দিল। মুখে দুষ্টুমির হাসি। বুঝতে পারলাম না এমনভাবে হাসছে কেন। তারপর ভেতর যেতেই তো চোখ কপালে। মারিয়ার পুরো ফ্যামিলি আমাদের বাসায় বসেছে। ও, এখন বুঝতে পারলাম, তাহলে নিশি এর জন্য হেসেছিল। ভেতর যেতেই সবাই আমাকে ডাক দিল। আমি গিয়ে একটা সোফায় বসলাম। মারিয়ার বাবা মা তো আমাকে দেখে অনেক খুশি। মারিয়া মিটমিট করে লজ্জা মাখা মুখে হাসি দিচ্ছে। এখন তো লজ্জা যে ওর কোথায় থেকে আসলো। কেমন আছো বাবা তুমি? অনেক ভালো আছে আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, আমি অনেক ভালো আছি। কিন্তু একটা কথা, বিয়ের পর কি আঙ্কেল বলবে নাকি? না মানে আঙ্কেল, সেটা বলবো না। তারপর নিশে এসে আমার পাশে বসলো। সবাই মিলে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছে, কিন্তু মারিয়াকে দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত হচ্ছে। তাই ও বলে উঠলো, বাবা, আমি একটু মাহফুজকে নিয়ে উপরে রুমে গেলাম। ঠিক আছে মা, তুই ওকে ঘরে নিয়ে যা। মারিয়া আমাকে উপর রুমে নিয়ে আসলো। রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। দেখো মারিয়া, এভাবে এগোচ্ছে কেন? তুমি কি ভাবছো এভাবে এগুলেই কি? আমি কথাটা শেষ করার আগেই মারিয়া আমার মুখ চেপে ধরলো। আর একটাও কথা বলবে না। জীবনে কাউকে মন দিয়ে ভালোবাসি নাই, জীবনে কাউকে কিস করি নাই, আর কেমন করে করতে হয় তা জানিও না। কিস তো কখনো আমি করিনি, তবে এখন তোমাকে শিখিয়ে দেব কেমন করে কিস করতে হয়। বলে আস্তে আস্তে মায়ের দিকে এগোতে লাগলাম। ও নিঃশ্বাস এসে আমার মুখের উপর পড়ছে, কেমন যেন লাগছে। তখনই দরজায় কে যেন নক করলো। এই, তোরা ঘর থেকে বের হবি না? সেই কখন এসেছিস? কণ্ঠ শুনে বুঝে গেলাম এইটা নিশির গলা। নিজে গিয়ে দরজা খুলে দিলাম, সাথে সাথে ভেতরে চলে আসলো। এদিকে মারিয়া তো লজ্জায় শেষ। নিশি মারিয়ার কাছে গিয়ে কানে কানে কি যেন বলতে লাগলো, আর মারিয়া হেসে দিল। কিছুই বুঝতে পারলাম না, কোথায় দাঁড়িয়ে আছি। এই, তোরা এখানে থাক, আমি নিচে চলে গেলাম বলে চলে আসলাম তাড়াতাড়ি। এখানে থাকলে মান সম্মান 12টা বাজাবে। এখানে থাকলে মান সম্মানে 12টা বাজত। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে, আর আম্মু সবার খাবার সরবরাহ করছে। আমি গিয়ে সবার সাথে বসলাম। বাবা, ওরা দুজন